আমার বিয়ে করা বউকে আবার বিয়ে দিচ্ছেন শ্বশুরমশাই? বাহ, আপনার সাহসের তারিফ না করে পারলাম না। একে তো আমার বউকে দেখে রাখতে পারেননি, আবার এইভাবে বিবাহ দেওয়ার চেষ্টা করছেন। বলুন তো, এর শাস্তি হিসেবে আপনাকে কি দেওয়া যায়? বিড়াল চোখের অধিকারী আগন্তুকের কথা শুনে উপস্থিত সকলে হতবাক হয়ে গেলেন। এই মেয়ে বিবাহিত? আনোয়ার সাহেব ধপ করে মাটিতে বসে পড়লেন। অবশিষ্ট সম্মানটুকুও শেষ হয়ে গেল। সব তো ঠিকই ছিল। মাত্র আধ ঘন্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল। মেয়ে ধর্ষিতা, তা জানার পর পাত্রপক্ষ ফিরে গেল। আবার এই সময়ে ওর আগমন, এসব কিসের সংকেত দিচ্ছে আনোয়ার সাহেবকে? মাটির দিকে তাকিয়ে তিনি ভাবতে লাগলেন একটু আগের ঘটনাগুলো, পাত্রের বাবার বলা সেই কথাগুলো। আপনার ধর্ষিতা মেয়েকে আমাদের ঘাড়ে ছুড়িয়ে দিবেন? আনোয়ার সাহেব, আপনার মেয়ে যে ধর্ষণের শিকার হয়েছে এই কথা আগে বলেননি কেন? কেন বলেননি বলেন? সেই কথাগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল পুরো বিয়ে বাড়িতে। কনে যে ধর্ষিতা একথা কারোরই জানা ছিল না। নতুন এই খবর শুনে সবার মাঝে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। মুহূর্তেই শুরু হলো কানাঘোষা। মেয়ের বাবা আনোয়ার শেখ থতমত খেয়ে গেলেন সালাম সাহেবের কথা শুনে। এ কথা তো বাইরে যাওয়ার কথা নয়। তিনি চারপাশে তাকিয়ে কিছুটা দমে গেলেন। সালাম সাহেব কথাগুলো বেশ জোরেই বলেছিলেন, কিন্তু আনোয়ার শেখ তার উত্তর তত জোরে দিতে পারলেন না। তিনি সালাম সাহেবের হাত ধরে বিনীত কণ্ঠে বললেন, ভাই সাহেব, আসুন না ঘরের ভিতরে গিয়ে কথা বলি। আসলে কিন্তু আনোয়ার সাহেব যতটা আসতে বলেছিলেন, সালাম সাহেব তার চেয়ে 3 গুণ জোরে চেঁচিয়ে উঠলেন, রাখেন আপনার ঘর। আপনার মেয়ে এখন এতটা, আপনার মেয়ের এমন অতীত আছে, আমাদের বলেননি কেন? এমন একটা উটকো ঝামেলা আমাদের ঘাড়ে চাপাতে যাচ্ছেন? কেমন মানুষ আপনি? আপনি না শিক্ষক? এই আপনার নৈতিকতা? চারপাশে তখন পুরো দমে আলোচনা শুরু হয়ে গেছে। আনোয়ার শেখ সব অপমান গিলে নিলেন। মেয়ের বিয়ে, এই একটাই চিন্তা এখন। তিনি আবার অনুরোধ করলেন, ভাই সাহেব, আগে কথাটা তো শুনুন। আমরা কিছু লুকাতে চাইনি, কিন্তু কিন্তু কি? আগে বললে তো আপনার নষ্টা মেয়েকে আমাদের ঘাড়ে ঝুলাতে পারতেন না, তাই না? আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই বিয়ে হবে না। সালাম সাহেব রাগে ফেটে পড়ছেন। বোর বেশে বসে থাকা যুবকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। কনে ধর্ষিতা, এ কথা সেও জানতো না। জেনে শুনে কেই বা এমন মেয়েকে বিয়ে করবে? বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে সালাম সাহেবকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তিনি কিছুতেই থামছেন না। তিনি আবার চেঁচিয়ে উঠলেন, সবাই চলো এখান থেকে, এই বিয়ে হবে না। এই মেয়ে একটা নষ্টা, কথাকার কোন ছেলের সাথে প্রেম করে ইজ্জত খুইয়েছে, আর এখন বলছে ধর্ষণ হয়েছে। বললেই হলো নাকি? এই বিয়ে হবে না। আনোয়ার সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছু বলতে গিয়েও গলা আটকে গেল, চোখ ঝাপসা হয়ে গেল। চশমা খুলে চোখ মুছলেন তিনি। বুকের ভেতর তীব্র ব্যথা। তার মেয়ের সাথে যে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে এটা সত্যি, কিন্তু তিনি বলেননি, কারণ জানলে বিয়ে ভেঙে যাবে। বিষয়টা পরিবারের কয়েকজন ছাড়া কেউ জানতো না। তাহলে হঠাৎ কে বলল? তিনি ভাবলেন, পাড়াপড়শিরাও তো সুযোগ পেলেই রোটায়, হয়তো সেখান থেকেই খবর ছড়িয়েছে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়। সালাম সাহেব চলে যাওয়ার জন্য প্রস্তুত। আনোয়ার সাহেব আবার এগিয়ে এলেন। নিজের সম্মানের কথা ভুলে তিনি অনুনয় করলেন, ভাই সাহেব, এত বড় কথা লুকানোর জন্য আমি ক্ষমা চাইছি। আমার মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে হতো, কি করতেন? এই এলাকায় কেউ আমার মেয়ের নামে খারাপ কিছু বলতে পারবে না। হঠাৎ একটা দুর্ঘটনা। ভাই, আমার মেয়েটা খারাপ না, শুধু শকুনদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। তাহলে বিয়ে দিচ্ছেন কেন? ঘরে রেখে দেন। আমার ঘরে চাপাতে চান কেন? চলো সবাই। সালাম সাহেব ছেলেকে ডাকলেন। নাইম কই? নাইম এগিয়ে এলো। বাবার রাগ দেখে সে কিছুই বলতে পারল না। সালাম সাহেব তার হাত ধরে টেনে যেতে লাগলেন। আনোয়ার সাহেব আবার থামানোর চেষ্টা করলেন। বাবা, তুমি তো শিক্ষিত ছেলে, তুমি অন্তত। তার কথা শেষ হওয়ার আগেই শোনা গেল এক গম্ভীর কণ্ঠ, যেতে দেন ওদের। পারলে পাত্রের হাতে 2টা চুড়ি পরিয়ে দেন। আর আপনি মন খারাপ করবেন না, আপনার মেয়ের জন্য উপযুক্ত কেউ আছে। বউ সেজে বসে থাকা আভা এতক্ষণে বুঝে গেছে তার বিয়ে ভেঙে গেছে। অন্য কেউ হলে হয়তো কেঁদে ভাসাতো, কিন্তু আভার চোখে এক ফোঁটাও পানি নেই। অদ্ভুত শান্ত তার মুখ। চারপাশের মেয়েরা নানা কথা বলছে, কেউ জিজ্ঞেস করছে কিভাবে ঘটনাটা ঘটেছিল, কিন্তু আভা তাকিয়ে আছে দক্ষিণে জানালা, কালো মেঘের আকাশে। তার মনে ভেসে উঠেছে সেই রাত। আভার পুরো নাম মুনতাহা শেখ আভা, যশোর MM কলেজের 12শ শ্রেণীর ছাত্রী। তার বাবা আনোয়ার সাহেব একজন সাধারণ শিক্ষক। সেদিন সন্ধ্যায় কোচিং থেকে ফিরছিল আভা, আর তারপর হঠাৎ ঠাস
একটা চোর পড়লো তার গালে। মা! আভা তাকালো। মুখ পড়া। মা ডাকিস কোন মুখে? তোকে বিয়ে দিতে বলছি না, তোর বাপ তোকে পড়াবে। এই ফল, নিশ্চয়ই প্রেম করতিস, তাই ওরা এসে ভোগ করে গেছে। আভা স্তব্ধ। এই কথা সে প্রতিদিনই শুনছে, কিন্তু আজ এত মানুষের সামনে সে চুপ করে রইল। সুফিয়া আরো কয়েকটা চোর মারল। মরলি না কেন তুই? মরলে বাঁচতাম। আভা ধীরে বলল, আমি তো মরতে চাই মা, কিন্তু মৃত্যু আসে না। সেদিন এত কষ্ট পাইনি যতটা তোমাদের কথায় পাই। তারপর ফিসফিস করে বলল, আল্লাহ কবুল করে নিন আমার মায়ের দোয়া। সুফিয়া আবার মারতে গেলে অন্যরা থামালো। আভা আর কিছু অনুভব করলো না। তার মনে পড়লো একটা গল্প। ধর্ষণের পর মেয়েটা বেঁচে গেল, কিন্তু বাড়ি ফিরে আত্মহত্যা করলো। এই কথা মনে হতেই আভা খিলখিল করে হেসে উঠল। আবার খিলখিল হাসি ঘরের সবাইকে আরো অস্বস্তিতে ফেলে দিল। কেউ ভাবলো মেয়েটা পাগল হয়ে গেছে, কেউ চোখ ফিরিয়ে নিল। কিন্তু আভা জানে এটা পাগলামি না, এটা ভেতরের সব ভাঙচুরের শব্দ। ঠিক তখনই বাইরে সেই গম্ভীর কণ্ঠের মানুষটা ঘরে ঢুকলো। সবাই সরে দাঁড়ালো। লোকটা ধীরে ধীরে আবার সামনে এসে দাঁড়ালো। আবার প্রথমবার তার দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত, কঠিন কিন্তু শান্ত। লোকটা নিচু গলায় বলল, এই বিয়ে ভেঙে গেছে, ভালোই হয়েছে। ঘরে ফিসফাস হলো। সুফিয়া চিৎকার করে উঠল, আপনি কে? এখানে ঢুকলেন কেন? লোকটা এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি সেই মানুষ যাকে আপনারা কেউ চিনতে চান না, কিন্তু আজ আমাকে চিনতেই হবে। তারপর সে আভাতিকে তাকিয়ে বলল, তোমার কোনো দোষ নেই। দোষ তাদের যারা তোমাকে মানুষ না ভেবে শিকার বানিয়েছে, আর দোষ তাদেরও যারা তোমাকে দোষী বানাচ্ছে। ঘরে নীরবতা নেমে এলো। আনোয়ার সাহেব কাপা গলায় বললেন, বাবা তুমি কে? লোকটা ধীরে ধীরে উত্তর দিল, আমি আইন পড়ি, আর এই মেয়েটার জন্য আমি ইতিমধ্যে মামলা করেছি। সবাই যেন বিদ্যুৎ খেয়ে গেল। কি বললেন? কয়েকজন একসাথে বলে উঠল। লোকটা এবার কঠিন কণ্ঠে বলল, যারা ওর সাথে ওই রাতের ঘটনা ঘটিয়েছে তাদের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকিরাও ধরা পড়বে। আর একটা কথা, সে তার চারপাশে তাকালো, এই মেয়েকে কেউ নষ্টা বললে সেটা মানহানির মামলা হবে। আইন এখন আর চুপ করে থাকে না। সালাম সাহেব, যিনি কিছু দূর গিয়েও থেমে গেলেন, ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তারপর তার মুখে আগের সেই জোর নেই। ঘরের ভেতর যারা ফিসফিস করছিল তারাও আবার প্রথমবারের মতো অবাক হলো। লোকটা আবার বলল, আর আপনি? সে সুফিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি মা হয়ে মেয়েকে মারছেন? জানেন আপনার এই কথাগুলোকে ওকে মেরে ফেলতে পারত। সুফিয়া চুপ, একবারে চুপ। আভা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু চোখ স্থির। আমি বাঁচতে চাই, এই একটা বাক্য যেন পুরো ঘরটাকে বদলে দিল। লোকটা হালকা হাসলো, তাহলেই হবে। আপনি বাঁচতে চাইলে কেউ আপনাকে থামাতে পারবে না। কয়েক মাস পর আবার কলেজে যাচ্ছে, মাথা উঁচু করে হাঁটে। মানুষ এখনো তাকায়, কেউ কেউ কথা বলে, কিন্তু এখন আর সে থামে না। কারণ সে জানে ধর্ষণ তার পরিচয় না, তার সাথে ঘটে যাওয়া একটা অপরাধ। আর অপরাধীদের লজ্জা হওয়া উচিত, ভুক্তভোগীর না। গল্পটা যেখানে শেষ হয় সেখানে একটা সত্য রয়ে যায়। মেয়েটা সেদিন আত্মহত্যা করেনি, সে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। অনেক সময় আমরা দোষ না করেও দোষী হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, ভয়েস দেওয়ার সময় আসলে বাইরে থেকে এত সাউন্ড আসছিল, কি বলবো। আমি অর্ধেক ভিডিওর ভয়েস আমি গতকালকে রাতেই দিয়েছিলাম, আর কিছু ভয়েস দেওয়ার বাকি ছিল। আমি এই ভয়েসটা এখন দিচ্ছি। তো এই সময় আসলে এত সাউন্ড, কারণ বাসায় কারেন্ট ছিল না এক, দ্বিতীয়ত আমাদের আশেপাশে তো বিল্ডিং অনেক, বাচ্চারা অনেক সাউন্ড করেছে, আর এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ। তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে। যাই হোক, সব মিলিয়ে তারপরও আমাকে ভয়েস দিতে হচ্ছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যে আজকে গল্পটা শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গতকালকে আমি একদম ঘুমিয়েছিলাম ভোর 5টায়, কারণ রোজা রেখেছি। তো আমি ভাবছি যে ঘুমিয়ে গেলে যদি জাগনা না পাই, এজন্য ঘুমার সময় একদম 2:30 বেজে গেছে। তো ভাবলাম যে 2:30টার সময় না ঘুমিয়ে তাহলে একবারে সেহরি খেয়ে দেন নামাজ পড়ে তারপর ঘুমাবো। তাই করেছি। এর মধ্যে আমি ভয়েসটা দিয়েছিলাম। তো অর্ধেক ভয়েস দেওয়া হয়েছিল, অর্ধেকটা বাকি ছিল। তো এই অর্ধেক ভয়েসটাই আমি এই যে এখন দিচ্ছি। তো আমি রান্না বান্না করেছিলাম সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে
ভিডিওতে যারা যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পরিবারে যারা নতুন আছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদিও রোজা ছিলাম, একটু খারাপ লাগছে, ভয়েস দিতেও খুব খারাপ লাগছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ রোজাটা ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আর সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।